আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে জিএসটি প্রিপারেশন। যারা এখন থেকে অর্থাৎ আজকে থেকে শুরু করতে চাচ্ছেন একদম জিরো লেভেল থেকে তারা কি পড়বেন, কোন টপিক পড়বেন, কি বই পড়বেন এই সব কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাদের একমাত্র লক্ষ্য গুচ্ছ নয়, আপনারা ঢাবি, রাবি, জাবি ইত্যাদিতে পড়তে চাচ্ছেন, আপনারা এই ভিডিওটা দেখার দরকার নাই। যারা আপনাদের শুধুমাত্র টার্গেট গুচ্ছ, তারাই শুধু বাকি অংশটুকু কন্টিনিউ করেন। আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আমার বিস্তারিত আলোচনা। আগে দেখি মার্ক ডিস্ট্রিবিউশনটা কি? আপনার মানবিক শাখার বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫, জিকেতে ৩০। ৩৫ আর ৩৫ ৭০ আর জিকেতে ৩০ এই হচ্ছে ১০০ মার্ক। আর সায়েন্সের ক্ষেত্রে একটু বলি, আপনাদের সুযোগ রয়েছে যারা আপনারা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল প্রিপারেশন নিচ্ছেন, তারা আপনারা ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশের মধ্যে যেকোনো একটা বিষয় দেখাতে পারবেন। এখন আসি, আমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশনে মানবিকের জন্য চান্স পাওয়া আসলে কতটা সহজ, এটা একটু আলোচনা করি। এখন যে কেউই এই জায়গায় আমার সাথে একমত হবে যে ভাই, বাংলা ৩৫-এর মধ্যে, বাংলা ৩৫ মার্কের মধ্যে ২৫ মার্ক পাওয়া কি খুব কঠিন কাজ? কবিতা, গল্প, উপন্যাস কোন টপিক পড়তে হবে এটা আমি একটু পরে বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি। যে আমাকে এক্সাক্টলি কোন টপিকটা পড়তে হবে। ৩৫-এর মধ্যে ২৫ পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। ইংলিশ অনেকের কাছে কঠিন মনে হয় যে ভাই ইংলিশ পারি না, মনে থাকে না, কঠিন। তো আপনাদের জন্য ইংলিশ মাত্র আমি ২০ মার্ক রাখছি। ৩৫-এর মধ্যে ২০। অর্থাৎ আপনি ১৫টা কোয়েশ্চেন যদি ভুল করেন বা না দাগান বা ইত্যাদি, আপনি ২০ মার্ক ৩৫-এর মধ্যে। আর জিকে ৩০-এর মধ্যে ২০। এই হচ্ছে ২০ আর ২০ ৪০, ৫ এ ৬৫। আপনি যদি ৬৫ মার্ক পেয়ে থাকেন, তবে আপনার পছন্দ মতো যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন। আপনার পছন্দ মতো। যদি কোনো কারণে ৫৫, ৫৬, ৫৭ এরকম পেয়ে থাকেন, তারপরও মোটামুটি একটা আ মাঝারি রকমের ইউনিভার্সিটি এবং মাঝারি ডিপার্টমেন্ট এসে থাকে। এবার কিন্তু ৪৫, ৪৭, ৪৮, ৪১, ৪২, ৪৩ পর্যন্ত নেমে আসছে ক্ষেত্র বিশেষে। এই হিসেবগুলো পড়ে। তো আমার মনে হয় না কারো টার্গেট এই ৪৪, ৪৫ বা ৫০ এর নিচে। আপনাদের টার্গেট রাখাটা এরকম উচিত যে আমি বাংলা যেভাবে হোক ২৫ মার্ক তুলবো। ইংলিশে যেভাবে হোক ২০ তুলবো, জিকেতে যেভাবে হোক ২০ তুলবো। তো ভাই আসলে কি টেকনিকটা আমাদের ফলো করা দরকার এটা একটু বলেন। এটা সবার কথা। যে আপনার কাছে এখন যেই বইগুলো আছে বা যেটাই আছে, আজকে আমি যেই টপিকগুলো বলে দেব, এরপরে আমার কিন্তু টপিকগুলো আছে যে কোন টপিক আপনাদের পড়তে হবে, সেই টপিক পর্যন্ত আমি লিখে নিয়ে আসছি। এই টপিকগুলো পড়লেই আপনার আসলে আর কিছু লাগবে না। এই টপিকগুলো যদি গুচ্ছের জন্য ভালো করে পড়েন তাহলেই এনাফ। আচ্ছা, এখন দেখি বাংলা কি বোর্ড মানে বই পড়বেন, বই রেফারেন্স। আপনার এইচএসসির যে বোর্ড বই আছে সেটা। আর গুচ্ছের জন্য বাংলায় অবশ্যই নাটক এবং উপন্যাস ভালো করে পড়বেন এবং এখান থেকে ১০ মার্ক আসবে। নাটক, উপন্যাস থেকে কমপক্ষে ১০ মার্ক আসবে। মানে ৮, ৯, ১০ এরকম। ৮, ৯, ১০ মার্ক এখান থেকে আসবেই। নবম, দশম শ্রেণীর ব্যাকরণ, আর যদি গাইড বই বা হচ্ছে বাজারে কোনো বই চান সেটা বাংলা বিচিত্রা অথবা অভিযাত্রী। এর উপরে আমার কাছে আর ভালো বই আমি আর দেখিনি। অনেকেই পারাপার বা ইত্যাদি অনেক বই এখন বের হইছে। কিংবদন্তি ইত্যাদি অনেক বই বের হইছে। তবে আমার কাছে বাংলা বিচিত্রা এবং আপনার অভিযাত্রী এরা আসলে অনেক দিন ধরে আসলে এটা রিসার্চ করে আসতেছে, যার কারণে এখন অনেক এরা অভিজ্ঞতা বেশি। মানে এবং ভুলও কম। আচ্ছা, এই জায়গায় কেউ আবার পণ্ডিতি করে বাংলা ১ম টাকে বেশি জোর দিবেন। ওই বছর বাংলায় ১ম আসছে, তার মানে এই বছর বাংলা ১ম, ২য় বেশি আসবে। এইরকম পণ্ডিতি করতে যাইয়েন না। পুরোটাই ভালো করে পড়বেন। বাংলা, ব্যাকরণ, উপন্যাস, নাটক সবটাতেই সমান গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এরপরে আসি। বাংলায় আপনার কি টপিক পড়তে হবে এবং হচ্ছে আপনার কোন টপিক থেকে কোন সালে কতটা কোয়েশ্চেন আসছে। ২৪ এরটা আমাদের পেজে আসলে নতুন একটা ক্লাস নিয়েছি, ওই জায়গায় এড করা আছে। এই জায়গাটাতে এড নাই। সময় সংক্ষিপ্তের জন্য আমি এড করি নাই। আরেকটা ক্লাসে এড করে নেব। তবে এই টপিকগুলোই রিপিট হইছে। এই টপিকগুলাই 99% টপিক এগুলা রিপিট হইছে। যেমন নাটক থেকে দেখেন এইখানে আসছে ৪ টা, ২২ এ ১ টা, এখানে ১ টা। এইবার আসছে ২৪ এ আসছে ৪ টা, ৫ টা। কবিতাতে দেখেন কতগুলো আসছে। কবিতা হচ্ছে আপনার ২, ৪, ৬, ৮, ১০ টা। এখানে আসছে ২, ৪, ৬, ৮, ১০ টা। এখানে আসছে ৬ টা। গল্পে এখানে আসছে আপনার ৭ টা, এখানে আসছে ৬ টা। উপন্যাসে এখানে আসছে ৩ টা, ১ টা, ১ টা। আগে ১ টা করে আসতো কিন্তু লাস্ট ২ বছরে বেশি করে আসছে।
পদ থেকে 21-এ আসছে, বাকিগুলোতে আসে নাই। বানানে প্রতি বছর থেকে কোশ্চেন আসবে। বানান, উচ্চারণ, পারিভাষিক শব্দ এগুলো থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। আচ্ছা, আমি ওই যে টপিকগুলো 100% গুরুত্বপূর্ণ সেগুলো একটু পরে বলতেছি। এরপর উপসর্গ, তারপর হচ্ছে আপনার উচ্চারণ, এরপর হচ্ছে বাক্য শুদ্ধি, তারপর হচ্ছে সমাস, তারপর হচ্ছে বাক্য মানে হচ্ছে বাক্য তো পুরোটাই। ওই যে আপনার সরল বাক্য, যৌগিক বাক্য, তারপর হচ্ছে বাক্যের যোগ্যতা, এই সব কিছু। এরপর কবি পরিচিতি থেকে খুব একটা বেশি আসে নাই। তারপর হচ্ছে এক কথা প্রকাশ ২ বার আসছে, লাস্ট ২ বছরে আসে নাই। তারপর হচ্ছে দ্বিরুক্তিক শব্দ, এগুলো আসে নাই। এর সাথে আপনার এই নত্য বিধান, সত্য বিধান এটা হচ্ছে আপনার মোটামুটি এই বানানের অন্তর্ভুক্ত। পদ প্রকরণ এটা শব্দের সাথে অনেকটা রিলেটেড। সন্ধিটা একটু পড়বেন, বিপরীত শব্দ একটু পড়বেন। এখন ভাই এইগুলো টপিক আপনার যদি ভালো করে পড়া থেকে থাকে তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় আমি আরও একটু ডিটেলসে আলোচনা করি, একটু ধৈর্য দিয়ে শুনেন। যে আপনি মনে করেন অপরিচিত গল্পটা একবার বোর্ড বইটা থেকে রিডিং পড়লেন, কিন্তু ধৈর্য নিয়ে বোর্ড বইটা রিডিং পড়তে হবে আপনাকে। এটা এসএসসি লেভেলে হাজার হাজার বার পড়ছেন, তারপরও এখন পড়তে হবে একবার। রিডিং পড়ার পরে আপনার যেই এই যে এখানে আমি বললাম যে অভিযাত্রী অথবা বাংলা বিচিত্রা যেই গাইড বইটা আছে, বাজারে যে বইটা আছে, এই গল্পটা শেষে দেখবেন কিছু হাইলাইটস সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এটা পড়বেন। তারা একটু সামনে যাবেন, দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে। এইভাবে গুচ্ছের সকল কোশ্চেন আছে। অনেক পণ্ডিত কি করে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এই ৪ টা বিশ্ববিদ্যালয় বাদ দেয়। শুধু গুচ্ছের অন্তর্ভুক্ত ছোট, ছোট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর কোশ্চেন পড়ে থাকে। এই ভুল কাজটা করবেন না। এই ভুল কাজটা কখনোই করবেন না। এইখানে যতগুলো এমসিকিউ আছে, এই ঢাকা থেকে শুরু করে একদম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এই পাশে ব্যাংক অফ নকিয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে বিগত সালে কোশ্চেন পড়বেন। এরপর দেখবেন যে আপনার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেন আছে। ঢাকা বোর্ড, এইচএসসি বোর্ড পরীক্ষায় যে কোশ্চেন আছে সেগুলো পড়বেন। এরপর দেখবেন সেলফ প্র্যাকটিস নামে একটা মডেলের শাখা এখানে দেওয়া আছে, সেটা করবেন। একটাও বাদ দেওয়া যাবে না। আপনি যদি এই কাজটা আমাকে কথা দিতে পারেন যে আপনি এই কাজটা প্রত্যেকটা গল্পে করবেন। শর্ট সিলেবাস, ফুল সিলেবাস না। এইচএসসি সিলেবাস যেটা সেটা। আমি কখনোই আমাকে নেক্সট এই কথাটা কেউ জিজ্ঞাসা করবেন না যে ভাই শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো। এইচএসসির সিলেবাস যেটা আছে বাংলা, ইংরেজি সেটা পড়বেন। জিকের ক্ষেত্রে শর্ট সিলেবাসটা পড়লেই হবে। এই হচ্ছে কথা। আচ্ছা, তার মানে আমি মনে হয় বোঝাতে পারছি যে বাকি যতগুলো গল্প আছে সবগুলো গল্পই সেইভাবে আসলে পড়বেন। এই যে ভাই বললাম যে আগে ঢাকা থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে বিগত সালে কোশ্চেন, এরপর বোর্ড কোশ্চেন, এরপর সেলফ টেস্ট। কিন্তু গল্পটা প্রথম দিকে অবশ্যই রিডিং পড়বেন। আচ্ছা, 100% কমন টপিক কী, কী? 100% কমন টপিক হচ্ছে আপনার পদ, বানান, পারিভাষিক শব্দ, উপসর্গ, উচ্চারণ। এরপর হচ্ছে বাক্য শুদ্ধি, সমাস, তারপর হচ্ছে বাক্য প্রকরণ যেটা সেটা। এগুলো 100% কমন টপিক। আচ্ছা, শব্দ ভান্ডারটা এই জায়গায় আমি এড করেছি। পারিভাষিক শব্দ প্লাস শব্দ ভান্ডার দুটো একসাথে। আচ্ছা, আমার মানে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, একটু এটা স্যাক্রিফাইস করবেন, কনসিডার করবেন। ওকে, এই হচ্ছে বাংলার সিলেবাস এবং সাজেশন। আচ্ছা, আমি ক্লাস নিয়ে আরও হয়তোবা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তবে এতটুকু এই টপিকগুলো আপনারা নোট করে রাখেন, এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে। আচ্ছা, জিকে দেখেন। জিকে এটা একটু স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে এটা পরে খাতায় তুলবেন যে কোন, কোন টপিক আপনাকে পড়তে হচ্ছে। হ্যাঁ? এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। দেখেন কম্প্রিহেনশন আপনার ৫ মার্ক আসবে প্রতি বছর। নাউন থেকে এটা কোয়েশ্চেন, নাউন কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। সেটা আপনার সেন্টেন্স কারেকশন হিসেবে আসতে পারে অথবা শূন্যস্থান আকারে। নাম্বার মাস্ট বি কমন। নাম্বার চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনার প্রোনাউন, এরপর অ্যাডজেক্টিভ, ভার্ব, টেন্স। টেন্স থেকে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব এই ৩ টা টপিক থেকে আপনার কিভাবে আসবে কোয়েশ্চেন জানেন? বলবে যে ১৪ থেকে ২০ পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো আপনার রাইট ফর্ম অফ ভার্বের শূন্যস্থান পূরণ করেন। এত সহজভাবে আসে গুচ্ছ কোয়েশ্চেন। এরপর আপনার হচ্ছে ন্যারেশন, তারপর হচ্ছে ভয়েস, এই দুটো পড়বেন। আচ্ছা, কিছু মুখস্থ অংশ আছে। মুখস্থ অংশ কিরকম? আপনার প্রিপোজিশন ৫ টা আসবে। ৪ টা ৫ টা আসবে এবং তারা বলে দিবে যে আপনার এই ১০ থেকে ১৪ পর্যন্ত এটা হচ্ছে প্রিপোজিশন, এখন পূরণ করেন। তারপরে বলে দিবে যে ২৬ থেকে ৩০ সেন্টেন্স কারেকশন পূরণ করেন। মানে এত স্পেসিফিকভাবে আপনার এই গুচ্ছের কোয়েশ্চেনগুলো এসে থাকে। এত সুন্দর গুছানো। বাকি বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন দেখবেন বাংলা, ইংরেজি সব একসাথে আছে। মানে মাথা একদম পাগল করে ফেলে ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে। কিন্তু এদের ইংরেজি কোয়েশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড, অনেক স্ট্যান্ডার্ড। এরপর মুখস্থ অংশ কোনটা, কোনটা? প্রিপোজিশন, স্যানোনিম, অ্যান্টোনিম,
তারপর হচ্ছে ইডিয়াম ফ্রেজ, স্পেলিং। এই কোশ্চেনগুলো মাস্ট বি আসবে। ট্রান্সলেশন মাঝে মধ্যে আসে। ভার্ব চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন। আমার মনে হয় এটা স্ক্রিনশট নিয়ে রাখলে এই টপিকগুলো পড়লেই আপনার এনাফ। আচ্ছা, বোর্ড বই পড়বেন কিনা? বোর্ড বইয়ে কোন কবিতার লেখককে এইরকম কয়েকটা পৃষ্ঠা পড়ে রাখলেই হবে। তবে যারা ইংলিশে একান্ত দুর্বল, আপনার বোর্ড বই পড়ার দরকার নাই। এখন ওই ২-১ মার্কস ছুটার পিছনে তো কোনো দরকার নাই। ৩৫ মার্কের মধ্যে আপনার ২-১ মার্কস ছুটার কোনো মানে ২-১ মার্কস ছুটার পিছনে ছুটে এই পুরো প্রস্তুতিটাকে নষ্ট করার কোনো দরকার নাই। যাক, আমি ২-৩ টা দাগাবোই না। ওই ২-৩ টা আমি দাগাবোই না। আমি ইংরেজি যেহেতু কম পারি, বাকি যেগুলো কমন আসবে 100% সেগুলো পড়ে শেষ করেন। যেগুলো রিপিট আসবে ওইগুলো পারলেই আপনার অনেক ভালো সাবজেক্ট পাবেন। মানে ইংলিশ ইকোনমিক্সের মতো সাবজেক্ট পাবেন। যেগুলো কমন আসবে 100% কমন রিপিট যেগুলো আসবে এগুলো পারলেই এনাফ। আচ্ছা, এই জায়গায় আমি একটু কম্প্রিহেনশন নিয়ে কথা বলি। কম্প্রিহেনশনটা কিভাবে দাগাবেন? এটা হয়তোবা অন্য কোনো সময় মনেও থাকবে না। আমি আজকে এখনই বলে ফেলি। কম্প্রিহেনশনটা অনেক মানে হচ্ছে যে বিজ্ঞানী আছে, মানে পরীক্ষার হলে গিয়ে অনেকেই বিজ্ঞানী হয়ে যায়। এই বিজ্ঞানীগুলা কি করে? এই বিজ্ঞানীরা আপনার ১ম এ এই ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠার কম্প্রিহেনশন রিডিং পড়ে। তারপর কোয়েশ্চেন খুঁজে ৫ টা। এই কোয়েশ্চেন খুঁজে তো পায় না। ওটা পাওয়া সম্ভবও না। এই জায়গায় ১৫ মিনিট চলে যায়। তারপরে তো মাথা হয়ে যায় গরম। এদিকে যখন কোয়েশ্চেন পাচ্ছে না, মানে অ্যান্সার করতে পারতেছে না, তখন কিন্তু একটা কনফিডেন্স লো হয়ে গেছে। এদিকে সময় নাই, মাথা গরম হয়ে গেছে। পরে গিয়ে দেখে আপনার সহজ কোয়েশ্চেনে ভুল করে চলে আসছে। কম্প্রিহেনশন একদম লাস্ট ৫ মিনিট যখন থাকবে, যখন ঘন্টা বাজাবে না, তখন দেখবেন একটা প্রিপোজিশন আপনার ওই জায়গায় হুবহু অটোমেটিক কমন পড়ছে। একটা সারনেম হুবহু কমন পড়ছে অটোমেটিক্যালি। ওটা প্যাসেজ পড়াও লাগে নাই। সো ওই প্যাসেজটা আগে পড়তে যাবেন না। প্যাসেজ সবার পরে পড়বেন। যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্যাসেজ সবার পরে পড়বেন, কম্প্রিহেনশন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, জিকে দেখেন। জিকে আপনার ২০২৩-২৪ কি কাজ করছে? ইতিহাস থেকে আসছে ৫ টা। ইতিহাস থেকে। সমাজবিজ্ঞান থেকে ৩ টা, অর্থনীতি থেকে ৬ টা, যুক্তিবিদ্যা থেকে ১ টা, আইসিটি থেকে ৪ টা, তারপর পরিণতি থেকে ৩ টা, ভূগোল থেকে ১ টা, সাম্প্রতিক থেকে ৪ টা আসছে। অন্যান্য একটা কোয়েশ্চেন আসলে অন্য কোন জায়গা যেকোনো এক জায়গা থেকে আসছে। এই জায়গায় অন্যান্য বানানটা ভুল হয়ে গেছে। এটা খুব তাড়াহুড়া করে করছিলাম। এটা মনে হয় রেল স্টেশনে বসে করছি। এটা এজন্য একটু ঝামেলা হয়েছে এটা আসলে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ভাই, এই জিকের জন্য কোন বই পড়বো? জিকের জন্য কোন বই পড়বো? এটা খুব মানে হচ্ছে আমার কাছে অ্যা রিপিট কোয়েশ্চেন এটা। আপনার ইতিমধ্যে অনেক বই পড়ছেন না? জুবাইর জিকে ইত্যাদি অনেক বই পড়ছেন। এর মধ্যে ওই বইগুলোর মধ্যে আপনার কয়েকটা টপিক পড়া হয়ে গেছে। যেমন ইতিহাস মোটামুটি 80% আপনার পড়া হয়ে গেছে। অত আ ইতিহাসে পরিণতি 80% পড়া হয়ে গেছে। ভূগোলের 50% পড়া হয়ে গেছে। সাম্প্রতিকই। বাকি থাকলো আপনার যুক্তিবিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান। এই ৩ টা যুক্তিবিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান। আপনার কাছে যদি বাজারে কোনো বই না থাকে, তাহলে আপনি যদি পারেন এই ৩ টা বোর্ড বইয়ের গাইড বই সংগ্রহ করবেন। গাইড বইটা সংগ্রহ করে পারলে সবগুলোরই, এই যে ইতিহাস থেকে একদম শেষ পর্যন্ত মানে ভূগোল পর্যন্ত এই বইগুলোর গাইড বইটা সংগ্রহ করবেন। গাইড বই সংগ্রহ করে ওইখানে অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে এগুলো পড়বেন। এবং গাইড বইয়ে দেখবেন যে বিভিন্ন স্যারের অনুশীলনীমূলক এমসিকিউ কোয়েশ্চেন আছে। মানে হচ্ছে যে আপনার তো অর্থনীতি বা হচ্ছে যুক্তিবিদ্যা তো ২-৩ টা প্রকাশনীর বোর্ড বই থাকে। এই ২-৩ টা প্রকাশনীর বোর্ড বইটা খুব ভালো করে রিডিং পড়বেন। তাহলে কি হবে? আ তাহলে আপনারা ওইখান থেকে রিপিট কোয়েশ্চেন গুলো আপনারা হুবহু পাবেন। এখন ভাই এটা কেন? এটার যুক্তিটা কি এই জায়গায় আসলে? এটার যুক্তিটা হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে যে বাজারে যেই গুচ্ছ মৌলিক জিকে নামে যে বইগুলা বের হইছে, এই বইগুলো আসলে কোনো খুব একটা রিসার্চেবল বই না। একই সাথে আপনার কি মনে হয় যে এই বাজারের এই ছোট্ট একটা ৳১৮০ র বইটা কিনে নিয়ে গুচ্ছভর্তি কমিটি তারা আসলে কোয়েশ্চেন করবে? আপনাকে আমি কোয়েশ্চেন করার দায়িত্ব দিলাম। আপনি কি নীলক্ষেতে গিয়ে আগে বই কিনবেন যে আমি কয়েকটা বই কিনে নিয়ে তারপর কোয়েশ্চেন করা শুরু করি? না, এই কাজটা করবে না তারা। তাদের কাছে রেফারেন্স বোর্ড বই আছে। বিভিন্ন স্যারের রেফারেন্স বোর্ড বই আছে। তারা ওইখানকার অনুশীলনী যে এমসিকিউ আছে ওটা হুবহু তুলে দিবে। ওটা হুবহু তুলে দিবে। তারপর বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো আসছে এটা হুবহু তুলে দিবে। ভাই এই কাজটা আমি প্রতিবার আপনাদেরকে বলে আসি এবং আপনারা এই কাজটা করেন না। তারপর পরীক্ষার হলে মানে বের হয়ে বলেন যে, "ভাই জিকে তো ওই জায়গা থেকে আসছে আমি তো পড়ি নাই। আমি তো বাজারে তমুক জিকে পড়ছি, অমুক জিকে পড়ছি, ক্যাপসুল, ট্যাবলেট এগুলো পড়ে আসছি।" এই কাজটা করবেন না। আমার মনে হয় আপনাকে যুক্তিটা বোঝাতে পারছি। আপনার যদি হচ্ছে যে ওই লেভেলের আইকিউ লেভেল থাকে তাহলে আপনি বুঝে ফেলছেন আপনার কি করতে হবে। তো এইগুলো এভাবে পড়বেন। যদি কারো গাইড সংগ্রহ করতে না পারেন, পুরাতন মানে বাজারে এরকম গাইড অহরহ আছে। আপনি ৳২০০-৩০০ দিলে সব গাইড পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার
কি বলে যে ওই বাংলাদেশ বিষয়গুলি পড়বেন কিনা, বাংলাদেশ বিষয়গুলি এগুলো পড়লে অটোমেটিক এদের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি অটোমেটিক আছে। একান্ত যদি কেউ বই কিনতে না পারেন, আপনারা অনলাইনে অনেক পিডিএফ পাবেন। ওই পিডিএফ থেকে ওই যে বিগত সালে যে এমসিগুলো আছে ওগুলো চাইলে প্রিন্ট করতে পারেন। যদি তাও না হয় তাহলে ফোন থেকে পড়ে নেবেন। আশা করছি এটা। আর যদি কেউ একান্ত কারো ধৈর্য থাকে তাহলে বোর্ড বই রিডিং পড়িয়েন। এটা সর্বশেষ, মানে হচ্ছে যে আপনার সর্বশেষ কিন্তু খুব ভালো টেকনিক যে বোর্ড রিডিং পড়া। আমার মনে হয় এই কারণে এনার্জি থাকবে না। আমি যেটা বললাম অনুশীলনী এমসিকিউ, বিভিন্ন বোর্ড পরীক্ষার বিগত এমসিকিউ পড়লেই এনাফ। আচ্ছা, সর্বশেষ একটা আমার নিজস্ব মার্কেটিং করে যাই। এই যে গুচ্ছ জিএসটি এক্সাম পেজ আছে, দেখেন আমার এক্সাম পেজের রুটিনটা দেখেন। বাংলা কীভাবে সাজাইছি, এই যে বাংলা হচ্ছে যে বাগধারা অপরিচিতা বিলাসী, দেখেন আমি কিভাবে জাস্ট নিছি এগুলায়। এই যে আপনার ব্যাকরণ একটা ছোট টপিক, একটা গল্প, একটা মুখস্থ পাঠ, এই যে এই ছোট্ট ছোট্ট করে পড়লে কি বিরক্ত লাগে না এবং খুব ভালো মনে থাকে। ইংরেজি দেখেন, ইংরেজি আপনার কাছে খুব কঠিন মনে হবে। নাউন চ্যাপ্টারটা পড়বেন, প্রিপোজিশন এ, তারপর হচ্ছে ইডিয়ম ফ্রেজে স্পেলিং এ। এর মানে হচ্ছে আপনার যেই আ আ এ দিয়ে যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোই পড়বেন। তারপর ইডিয়ম ফ্রেজ এ যতগুলো আছে সবগুলোই পড়বেন। তারপর হচ্ছে স্পেলিং এ দিয়ে যতগুলো আছে সবগুলোই পড়বেন। আমার মনে হয় এভাবে পড়লে খুব ভালো মনে থাকে। তারপর দেখেন ইকোনমিক্স, এই যে ইকোনমিক্স আপনার হচ্ছে যে যে ফার্স্ট পেপার 1, 2, 3 চ্যাপ্টার, তারপর হচ্ছে ইকোনমিক্স চ্যাপ্টার 4, 9, 10 এটা শর্ট সিলেবাস অনুযায়ী বানানো আছে। এইভাবে পড়লে আর আমি আমার যারা পেইড ব্যাচে ভর্তি হবেন তাদেরকে এইটার জন্য পিডিএফ দিয়ে দিব। মৌলিক পিডিএফ দিয়ে দিব। প্রায় ৩-৪ টা বাজারে বইয়ের। কেন আপনারা চাচ্ছেন ৩-৪ টা বাজারে বই পিডিএফ আমি দিয়ে দিবনি। তো এটা হচ্ছে যে আপনার মাত্র এটা মাত্র হচ্ছে আপনার ৳১৯৯ হচ্ছে এই এক্সাম বেসে আপনি ভর্তি হতে পারবেন। আপনারা যারা অন্য কোনো কোথাও কোচিংয়ে ভর্তি নাই, তারাই শুধুমাত্র এই এক্সাম বেসে ভর্তি হয়েন। আর যারা অন্য কোথাও কোচিং করতেছেন আসলে আমার মনে হয় না আপনার ভর্তি হওয়ার দরকার আছে। যদি একান্ত দরকার থেকে থাকে তাহলে ভর্তি হয়েন। এই হচ্ছে আমার কথাবার্তা। আমার মনে হয় আপনাদেরকে যেই মেসেজটা দেওয়ার কথা, বাংলা কিভাবে পড়বেন, ইংরেজি কিভাবে পড়বেন এবং জিকে কিভাবে পড়বেন এই মেসেজটা বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে অথবা কমেন্টে জানাবেন। কোয়েশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।